চিঠি পেয়ে রাজলক্ষ্মী মাথায় হাত দিল। তোমাকে যেতে হবে তো? চলো, আমিও সঙ্গে যাই। না না, সে কি হয়? তাদের এই বিপদের মাঝে তুমি যাবে কোথায়? প্রস্তাবটা যে অসঙ্গত সে নিজেই বুঝল। মুরারিপুর আখড়ার কথা আর সে মুখে আনতে পারল না। বলল, রতনের কাল থেকে জ্বর, সঙ্গে যাবে কে? আনন্দকে বলবো? না, আমার তল্পি বয়বার লোক সে নয়। তবে কিষণ সঙ্গে যাক। তা যাক, কিন্তু প্রয়োজন ছিল না। গিয়ে রোজ চিঠি দেবে বলো। সময় পেলে দেব। না, সে শুনবো না। একদিন চিঠি না পেলে আমি নিজে যাব, সে তুমি যতই রাগ করো। অগত্যা রাজি হতে হলো এবং প্রত্যহ সংবাদ দেবার প্রতিশ্রুতি দিয়ে সেই দিনই বেরিয়ে পড়লাম। চেয়ে দেখলাম দুশ্চিন্তায় রাজলক্ষ্মীর মুখ পাণ্ডুর হয়ে গেছে। সে চোখ মুছে শেষবারের মতো সাবধান করে বলল, শরীরের অবহেলা করবে না বলো। না গো, না, করব না। ফিরতে একটা দিনও বেশি দেরি করবে না বলো। না, তাও করব না। অবশেষে গরুর গাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত ও কমললতা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এর আগের পর্বে আপনারা শুনেছেন কলকাতা ফেরার পথে স্টেশনে শ্রীকান্তর সাথে তার বাল্যবন্ধু গহরের দেখা হয়। গহর তাকে জোর করে তার বাড়িতে নিয়ে যায় এবং সে তার কাব্য রচনা শ্রীকান্তকে পড়ে শোনায়। সে শ্রীকান্তকে কথা দিতে বলে এরপরে যখন সে এখান থেকে যাবে সে যেন তার সাথে একবার দেখা করে যায়। কলকাতায় ফেরার পর শ্রীকান্তর কাছে একখানা চিঠি আসে, সেটা রাজলক্ষ্মীর লেখা। এরপর শ্রীকান্ত ঠিক করে সে আবার গহরের সাথে দেখা করতে যাবে। এরপর গহরের সঙ্গে দেখা করতে গিয়ে তার সঙ্গে গহরের দেখা হয় না। গহরের চাকর নবীন তাকে মুরারিপুরের আখড়ার খোঁজ দেয়। গহর নাকি সেই আখড়ায় প্রতিনিয়ত যায়। মুরারিপুরের আখড়ায় গহরকে খুঁজতে গিয়ে শ্রীকান্ত দেখা হয় কমললতার সঙ্গে। সেখানেই কমললতার সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে তাদের সম্পর্কটা গভীর হতে থাকে। কমললতাও শ্রীকান্তর প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর শ্রীকান্ত সেখান থেকে কলকাতায় ফিরে আসে। কলকাতায় ফিরে এসে কি হলো সেগুলো আপনারা জানতে পারবেন আজকের পর্বে। শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত ও কমললতা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। অকস্মাৎ রাজলক্ষ্মীকে মনে পড়ল তার সেই চিঠি। স্নেহ ও স্বার্থে মেশামেশি সেই কঠিন লিপি। তবুও জানি এ জীবনের পুনর্ছেদে সে আমার শেষ হয়েছে। হয়তো এ ভালোই হয়েছে, কিন্তু সেই শূন্যতা ভরে দিতে কি কেউ কোথাও আছে? জানলার বাইরে অন্ধকারে চেয়ে চুপ করে বসে রইলাম। একে একে কত কথা, কত ঘটনাই না মনে পড়ল। শিকারের আয়োজনে কুমার সাহেবের সেই তাঁবু, সেই দলবল, বহু বর্ষ পরে প্রবাসে সেই প্রথম সাক্ষাতের দিন। দীপ্ত কালো চোখে তার সে কি বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি। যে মরেছে বলে জানতাম তাকে চিনতে পারিনি। সেদিন শ্মশান পথে তার সে ব্যগ্র ব্যাকুল মিনতি। শেষে ক্রুদ্ধ হতাশ শ্বাসে সে কি তীব্র অভিমান। পথ রোধ করে বলল, যাবে বললে তোমাকে যেতে দেব নাকি? কই যাও তো দেখি। এই বিদেশে বিপদ ঘটলে দেখবে কে? ওরা না আমি? এবার তাকে চিনলাম। এই জড়ি তার চিরদিনের সত্য পরিচয়। জীবনে এ আর তার ঘুচল না। এ থেকে কখনো কেউ তার কাছে অব্যাহতি পেল না।
আড়ায় পথের প্রান্তে মরতে বসেছিলাম। ঘুম ভেঙে চোখ মেলে দেখলাম শিহরে বসে সে। তখন সকল চিন্তা সঁপে দিয়ে চোখ বুজে শুলাম। সে ভার তার, আমার নয়। দেশের বাড়িতে এসে জ্বরে পড়লাম। এখানে সে আসতে পারে না, এখানে সে মৃত, এর বাড়া লজ্জা তার নেই। তথাপি যাকে কাছে পেলাম সে ওই রাজলক্ষ্মী। সে চিঠিতে লিখেছিল, তখন তোমাকে দেখিবে কে? পুটু। আর আমি ফিরিব শুধু চাকরের মুখে খবর লইয়া, তারপরেও বাঁচিতে বলো নাকি? এই প্রশ্নের জবাব দিইনি। জানি না বলে নয়, সহসা হয়নি। গাড়ি এসে হাওড়া স্টেশনে থামল। স্থির করলাম রাত্রিটা বাসায় থেকে জিনিসপত্র যা কিছু আছে, দেনা পাওনা যা কিছু বাকি, সমস্তই চুকিয়ে দিয়ে কালই আবার আশ্রমে ফিরে যাব। রইল আমার চাকরি, রইল আমার বর্মা যাওয়া। বাসায় পৌঁছালাম। রাত তখন 10টা। আহারের প্রয়োজন ছিল, কিন্তু উপায় ছিল না। হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম, পিছনে সুপরিচিত কণ্ঠের ডাক আসলো, বাবু এলেন? সবিস্ময়ে ফিরে চাইলাম। আরে রতন, কখন এলি রে? এসেছি সন্ধ্যাবেলায়। বারান্দায় তোপা হাওয়া, আলিশিতে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। বেশ করেছিলে। খাওয়া হয়নি তো? আগে না। আরে তবেই দেখছি মুশকিলে ফেললি রতন। আপনার? স্বীকার করতে হলো, আমারও হয়নি। রতন খুশি হয়ে বলল, তবে তো ভালোই হয়েছে, আপনার প্রসাদ পেয়ে রাতটুকু কাটিয়ে দিতে পারবো। মনে মনে বললাম, বেটা নাপতে বিনয়ের অবতার, কিছুতেই অপ্রতিভ হয় না। মুখে বললাম, তাহলে কাছাকাছি কোনো দোকানে খুঁজে দেখ না, যদি প্রসাদের জোগাড় করে আনতে পারিস। কিন্তু শুভাগমন হলো কিসের জন্যে? আবার চিঠি আছে নাকি? আগে না, চিঠি লেখালেখিতে অনেক বজগট, যা বলবার তিনি মুখেই বলবেন। তার মানে আবার আমাকে যেতে হবে নাকি? আগে না, মা নিজেই এসেছেন। শুনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লাম। এই রাতে কোথায় রাখি তাকে, কি বন্দোবস্ত করি ভেবেই পেলাম না। কিন্তু কিছু তো একটা করতে চাই। জিজ্ঞাসা করলাম, এসে পর্যন্ত কি ঘোড়ার গাড়িতেই বসে আছেন নাকি? মা সেই মানুষই বটে। না বাবু, আমরা 4 দিন হলো এসেছি। এই 4টে দিনই আপনাকে দিন রাত পাহারা দিচ্ছি। চলুন। কোথায়, কত দূর? দূরে একটু বটে, কিন্তু আমার গাড়ি ভাড়া করা আছে, কোনো কষ্ট হবে না। অতএব আর এক দফা জামা কাপড় পরে দরজায় তালা বন্ধ করে যাত্রা করতে হলো। শ্যামবাজারে কোনো একটা গলির মধ্যে একখানা দোতলা বাড়ি, সম্মুখে প্রাচীর ঘেরা একটুখানি ফুলের বাগান। রাজলক্ষ্মীর বুড়ো দারোয়ান দ্বার খুলে আমাকে দেখতে পেল। তার আনন্দের সীমা নেই। ঘাড় নেড়ে মস্ত নমস্কার করে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবুজি? বললাম, হ্যাঁ হ্যাঁ তুলসী দাস, ভালো আছি, তুমি ভালো আছো? প্রত্যুত্তরে সে তেমনই আর একটা নমস্কার করল। তুলসী মুঙ্গের জেলার লোক, জাতিতে কুর্মী। ব্রাহ্মণ বলে আমাকে সে বরাবর বাংলা রীতিতে পা ছুঁয়ে প্রণাম করে। আর একজন হিন্দুস্তানি চাকর আমাদের শব্দসারায় বোধ করি সেইমাত্র ঘুম ভেঙে উঠেছে। রতনের প্রচণ্ড তাড়ায় সে বেচারা উদ্ভ্রান্ত হয়ে পড়ল। অকারণে অপরকে ধমক দিয়ে রতন এ বাড়িতে আপন মর্যাদা বহাল রাখে। বলল, এসে পর্যন্ত কেবল ঘুম মারছো আর রুটি ছাড়ছো? বাবা, এই লোকটি নতুন। সে ভয়ে ছুটোছুটি করতে লাগলো। উপরে উঠে সুমুখের বারান্দা পার হলে একখানা বড় ঘর, গ্যাসের উজ্জ্বল আলোকে আলোকিত। আগাগোড়া কার্পেট পাতা, তার উপরে ফুল কাটা জামিন ও গোটা 2 তাকিয়া। কাছেই আমার বহু ব্যবহৃত অত্যন্ত প্রিয় গুড়গুড়িটি এবং এরই অদূরে সযত্নে রাখা আমার জরির কাজ করা মখমলের চটি। এটি রাজলক্ষ্মীর নিজের হাতের বোনা। পরিহাস ছলে আমার একটা জন্মদিনে সে উপহার দিয়েছিল। পাশের ঘরটিও খোলা, এ ঘরেও কেউ নেই। খোলা দরজার ভেতর দিয়ে উঁকি দিয়ে দেখলাম
একধারে নতুন কেনা খাটের ওপর বিছানা পাতা, আর একধারে তেমনই নতুন আনলায় সাজানো শুধু আমারই কাপড় জামা। গঙ্গা মাটিতে যাওয়ার পূর্বে এগুলি তৈরি হয়েছিল। মনে ছিল না, কখনো ব্যবহারেও লাগেনি। রতন ডাকল, মা। যাই যাই বলে সাড়া দিয়ে রাজলক্ষ্মী সম্মুখে এসে দাঁড়ালো। পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, রতন, তামাক নিয়ে আয় বাবা, তোকেও এই কদিন অনেক কষ্ট দিল। কষ্ট কিছুই নয় মা, সুস্থ দেহে ওকে যে বাড়ি থেকে ফিরিয়ে আনতে পেরেছি, এই আমার ঢের। এই বলে সে নিচে নেমে গেল। রাজলক্ষ্মীকে নতুন চোখে দেখলাম। দেহে রূপ ধরে না। সেদিনের পিয়ারিকে মনে পড়ল, কিন্তু রাজলক্ষ্মী এই কদিনেই যেন ভেঙে গড়িয়েছে। আগে সে অনেক গয়না পরত, মাঝখানে সমস্ত খুলে ফেলল, যেন সন্ন্যাসিনী। মাঝে আবার পড়েছে গোটা কয়েক মাত্র, কিন্তু দেখে মনে হলো সেগুলি অতিশয় মূল্যবান। অথচ পরনের কাপড়খানা দামি নয়, সাধারণ মিলের শাড়ি, আটপৌরে, ঘরে পরিবার। মাথার আঁচলের পাড়ের নিচ দিয়ে ছোট চুল গালের আশেপাশে ঝুলছে। ছোট বলেই বোধ হয় তার শাসন মানেনি। দেখে অবাক হয়ে রইলাম। সে বলল, কিও তো দেখছো? দেখছি তোমাকে। নতুন নাকি? তাই তো মনে হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো? না। মনে হচ্ছে রতন তামাক নিয়ে আসবার আগে আমার হাত দুটো তোমার গলায় জড়িয়ে দিই। দিলে কি করবে বলো তো? ছুঁড়ে ফেলে দেবে না তো? আমিও হাসি রাখতে পারলাম না, বললাম, দিয়েই দেখো না। কিন্তু এত হাসি সিদ্ধি খেয়েছো নাকি? সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। বুদ্ধিমান রতন একটু জোরে জোরে পা ফেলেই উঠছিল। রাজলক্ষ্মী হাসি চেপে চুপি চুপি বলল, রতন আগে যাক, তারপরে তোমাকে দেখাচ্ছি সিদ্ধি খেয়েছি কি আর কিছু খেয়েছি। কিন্তু বলতে বলতেই তার গলা হঠাৎ ভারী হয়ে উঠল। বলল, এই অজানা জায়গায় 4-5 দিন আমাকে একলা ফেলে রেখে তুমি পুটুর বিয়ে দিতে গিয়েছিলে। জানো রাত দিন আমার কি করে কেটেছে? হঠাৎ তুমি আসবে আমি জানবো কি করে? হ্যাঁ গো হ্যাঁ, হঠাৎ বই কি, তুমি সব জানতে, শুধু আমাকে জব্দ করার জন্যই চলে গিয়েছিলে। রতন এসে তামাক দিয়ে বলল, কথা আছে মা, বাবুর প্রসাদ পাবো, ঠাকুরকে খাবার আনতে বলে দেব। রাত 12টা হয়ে গেল। 12টা শুনে রাজলক্ষ্মী ব্যস্ত হয়ে উঠল। না, ঠাকুর পারবে না বাবা, আমি নিজেই যাচ্ছি। তুই আমার শোবার ঘরে একটা জায়গা করে দে। খেতে বসে আমার গঙ্গামাটি শেষের দিনগুলোর কথা মনে পড়ল। তখন এই ঠাকুর এবং এই রতনই আমার খাবার তত্ত্বাবধান করত। তখন রাজলক্ষ্মীর খোঁজ নেওয়ার সময়ই হতো না। আজ কিন্তু এদের দিয়ে চলবে না। রান্নাঘরে তার নিজের যাওয়া চাই, কিন্তু এটাই তার স্বভাব, ওটা ছিল বিকৃতি। বুঝলাম, কারণ যাই হোক, আবার সে আমাকে ফিরে পেয়েছে। খাওয়া সাঙ্গ হলে রাজলক্ষ্মী জিজ্ঞাসা করল, পুটুর বিয়ে কেমন হলো? চোখে দেখিনি, কানে শুনেছি ভালোই হয়েছে। চোখে দেখনি? এতদিন তবে ছিলে কোথায়? বিবাহের সমস্ত ঘটনা খুলে বললাম। শুনে সে ক্ষণকাল গালে হাত দিয়ে বসে রইল। বলল, অবাক করলে, আসবার আগে পুটুকে কিছু একটা যৌতুক দিয়েও এলে না? সে আমার হয়ে তুমি দিও। কেন? তোমার হয়ে কেন? নিজের হয়েই মেয়েটাকে কিছু পাঠিয়ে দেব। কিন্তু ছিলে কোথায় বললে না? মুরারিপুরে বাবাজির আখড়ার কথা মনে আছে? আছে বই কি, বষ্টমীরা ওখান থেকেই তো পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে আসতো। ছেলেবেলার কথা আমার খুব মনে আছে। সেখানেই ছিলাম। সেই বষ্টুমদের আখড়ায়? মা গো মা, বলো কি গো? তাদের যে শুনেছি সব ভয়ঙ্কর ইল্লতে কাণ্ড। তা তোমার অসাধ্যি কাজ নেই। আড়ায় যে মূর্তি দেখেছি, মাথায় জট পাকানো,
গাময় রুদ্রাক্ষীর মালা, হাতে পেতলের বালা। কথা শেষ করতে পারল না, হেসে লুটিয়ে পড়ল। রাগ করে তুলে বসিয়ে দিলাম। অবশেষে বিষম খেয়ে মুখে কাপড় গুজে অনেক কষ্টে হাসি থামালো। বলল, তা বৈষ্ণবীরা কি বললে তোমায়? নাক খাদা উল্কি পড়া অনেকগুলো সেখানে থাকিছে গো। আর একটা তেমনই প্রবল হাসির ঝোঁক আসছে। সতর্ক করে দিয়ে বললাম, এই শোনো, এইবার হাসলে কিন্তু ভয়ানক শাস্তি দেব। কাল চাকরদের সামনে মুখ বার করতে পারবে না। রাজলক্ষ্মী সভয়ে সরে বসল, মুখে বলল, সে তোমার মতো বীর পুরুষের কাজ নয়, নিজেই লজ্জায় বেরোতে পারবে না। সংসারে তোমার মতো ভীতু মানুষ আর আছে নাকি? কিছুই জানো না লক্ষ্মী। তুমি অবজ্ঞা করলে ভীতু বলে, কিন্তু সেখানে এক বৈষ্ণবী আমাকে অহংকারী বলতো, আমি নাকি দাম্ভিক। কেন? তার কি করেছিলে? কিছুই না, সে আমার নাম দিয়েছিল নতুন গোসাই। বলতো, গোসাই, তোমার মতো উদাসীন বৈরাগী মনের চেয়ে দাম্ভিক মন পৃথিবীতে আর দুটি নেই। কি বললে সে? কি আবার বলল, এরকম উদাসীন বৈরাগী মনের মানুষের চেয়ে দাম্ভিক ব্যক্তি দুনিয়ায় আর খুঁজে মেলে না। অর্থাৎ কিনা আমি দুর্ধর্ষ বীর, ভীতু মোটেই নই। রাজলক্ষ্মীর মুখ গম্ভীর হল, পরিহাসে কানও দিল না। বলল, তা তোমার উদাসী মনের খবর সে মাগে পেলে কি করে? বৈষ্ণবীর প্রতি ওরকম অশিষ্ট ভাষা অতিশয় আপত্তিকর। হ্যাঁ হ্যাঁ, তা জানি, কিন্তু তিনি তোমার নাম তো দিলেন নতুন গোসাই। তা তার নামটি কি শুনি? কমললতা। কেউ কেউ রাগ করে কমলীলতাও বলে। বলে ও নাকি জাদু জানে। বলে ওর কীর্তন গানে মানুষ পাগল হয়, সে যা চায় তাই দেয়। তাই নাকি? তুমি শুনেছ? শুনেছি। চমৎকার। আচ্ছা, ওর বয়স কত? বোধহয় তোমার মতোই হবে, একটু বেশিও হতে পারে। ও, তা দেখতে কেমন? ভালো, অত্যন্ত মন্দ বলা চলে না। ওই নাক খেদা উল্কি পড়া যাদের তুমি দেখেছ তাদের দলের নয়, এ ভদ্র ঘরের মেয়ে। হ্যাঁ, সে আমি ওর কথা শুনেই বুঝেছি। যে কয়েকদিন ছিলে তোমাকে যত্ন করতো তো। আমার কোনো নালিশ নেই। তা করুক। যে সাধ্যি সাধনায় তোমাকে পেতে হয় তাতে ভগবানও মেলে। সে বৈষ্ণব বৈরাগের কাজ নয়। আর আমি ভয় করতে যাব কোথাকার কে এক কমললতাকে। ছি! এই বলে সে উঠে বাইরে চলে গেল। আমার মুখ দিয়েও একটা বড় নিঃশ্বাস পড়ল। রাজলক্ষ্মী ফিরে এসে আমারই বালিশের এক কোণে কনুয়ে ভর দিয়ে ঝুঁকে বসল। হাত দিয়ে দেখলাম তার কপালের চুলগুলো ভেজা। বোধহয় এইমাত্র চোখে মুখে জল দিয়ে আসলো। প্রশ্ন করলাম, লক্ষ্মী, হঠাৎ এরকম কলকাতায় চলে এলে যে? হঠাৎ মোটেই নয়। সেদিন থেকে দিন রাত 24 ঘন্টায় এমন মন কেমন করতে লাগলো যে কিছুতেই টিকতে পারলুম না। ভয় হলো, বুঝি হার্ট ফেল করব। এই জন্মে আর চোখে দেখতে পাবো না। এই বলে সে গুড়গুড়ির নলটা আমার মুখ থেকে সরিয়ে দূরে ফেলে দিয়ে বলল, আহ, একটু থামো না। ধুয়োর জ্বালায় মুখ পর্যন্ত দেখতে পাইনি, এমনই অন্ধকার করে তুলেছ। গুড়গুড়ির নলটা গেল, কিন্তু পরিবর্তে তার হাতটা রইল আমার মুঠোর মধ্যে। জিজ্ঞাসা করলাম, বঙ্কু আজকাল কি বলে? বৌমারা ঘরে এলে সব ছেলেই যা বলে তাই। তার বেশি কিছু নয়? কিছু নয় তা বলিনি, কিন্তু ও আমাকে কি দুঃখ দেবে? দুঃখ দিতে পারো শুধু তুমি। তোমরা ছাড়া সত্যিকার দুঃখ মেয়েদের আর কেউ দিতে পারে না। কিন্তু আমি কি দুঃখ কখনো তোমাকে দিয়েছি রাজলক্ষ্মী? রাজলক্ষ্মী অনাবশ্যক আমার কপালটা হাত দিয়ে একবার মুছে দিয়ে বলল, কখনো না। বরঞ্চ আমি তোমাকে আজ পর্যন্ত কত দুঃখই না দিলাম। নিজের সুখের জন্য তোমাকে লোকের চোখে হেয় করলাম, খেয়ালের ওপর তোমার অসম্মান হতে দিল। তার শাস্তি এখন তাই দুকুল ভাসিয়ে দিয়ে চলছে।
দেখতে পাচ্ছ তো? কই না তো। তাহলে মন্তর পড়ে কেউ দু চোখে তোমার ঠুলি পরিয়ে দিয়েছে। এত পাপ করেও সংসারে এত ভাগ্য আমার মতো কারো কখনো দেখেছ? কিন্তু আমার তাতেও আশা মিটল না। কোথা থেকে এসে জুটল ধর্মের বাতিক। আমার হাতের লক্ষ্মীকে আমি পা দিয়ে ঠেলে দিল। গঙ্গা মাটি থেকে চলে এসেও চৈতন্য হলো না। কাশী থেকে তোমাকে অনাদরে বিদায় দিল। তার দুই চোখ জলে টলমল করতে লাগলো। আমি হাত দিয়ে মুছিয়ে দিলে সে বলল, বিষের গাছ নিজের হাতে পুঁতে এইবার তাতে ফল ধরল। খেতে পারিনে, শুতে পারিনে, চোখের ঘুম গেল শুকিয়ে। এলোমেলো কত কি ভয় হয় তার মাথা মুন্ডু নেই। গুরুদেব তখনও বাড়িতে ছিলেন। তিনি কি একটা কবচ হাতে বেঁধে দিলেন, কিন্তু পারলুম কই। মনের মধ্যে হু হু করে। পুজোয় বসলেই দু চোখ পেয়ে জল গড়াতে থাকে। এমনই সময়ে এলো তোমার চিঠি। এতদিনের রোগ ধরা পড়ল। কে ধরলে? গুরুদেব? এবার বোধহয় আর একটা কবচ লিখে দিলেন। হ্যাঁ গো, দিলেন। বলে দিলেন সেটা তোমার গলায় বেঁধে দিতে। তাও দিও, তাতে যদি তোমার রোগ সারে। সেই চিঠিখানা নিয়ে আমার 2 দিন কাটলো। কোথা দিয়ে যে কাটলো জানি নে। রতনকে ডেকে তার হাতে চিঠির জবাব পাঠিয়ে দিল। গঙ্গায় স্নান করে অন্নপূর্ণার মন্দিরে দাঁড়িয়ে বললুম, মা, চিঠিখানা সময় থাকতে যেন তার হাতে পড়ে, আমাকে আত্মহত্যা করে না মরতে হয়। আমায় এমন করে বেঁধেছিলে কেন বলো তো? হঠাৎ এই জিজ্ঞাসার উত্তর দিতে পারলাম না। তারপর বললাম, এ তোমাদের মেয়েদেরই সম্ভব। এ আমরা ভাবতেও পারি না, বুঝতেও পারি না। স্বীকার করো। করি। রাজলক্ষ্মী পুনরায় এক মুহূর্ত আমার প্রতি চেয়ে থেকে বলল, সত্যি বিশ্বাস করো এ আমাদেরই সম্ভব? পুরুষে সত্যি এ পারে না? কিন্তু আমাকে যে শীঘ্রই বর্মা যেতে হবে লক্ষ্মী। বেশ তো, চলো না। সেখানে অভয়া আছেন। দেশময় বুদ্ধদেবের বড় বড় মন্দির আছে, এসব দেখতে পাবো। কিন্তু সে যে বড় নোংরা দেশ লক্ষ্মী। সূচিবায়ুগ্রস্তদের বিচার আচার থাকে না। সে দেশে তুমি যাবে কি করে? রাজলক্ষ্মী আমার কানের ওপর মুখ রেখে চুপি চুপি কি একটা কথা বলল। ভালো বুঝতে পারলাম না। বললাম, আর একটু চেঁচিয়ে বলো শুনি। না। তারপর অসারের মতো তেমনই ভাবে পড়ে রইল। শুধু তার উষ্ণ ঘন নিঃশ্বাস আমার গলার ওপরে, গালের ওপরে এসে পড়তে লাগলো। ওগো, ওঠো, কাপড় ছেড়ে মুখ হাত ধোও। রতন চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে। আমার সাড়া না পেয়ে রাজলক্ষ্মী পুনরায় ডাকল, বেলা হলো, কত ঘুমোবে? পাশ ফিরে জড়িত কণ্ঠে বললাম, ঘুমোতে দিলে কই? এই তো সবে শুয়েছি। কানে গেল টেবিলের ওপর চায়ের বাটিটা রতন ঠক করে রেখে দিয়ে বোধহয় লজ্জায় পালিয়ে গেল। রাজলক্ষ্মী বলল, ছি ছি, কি বেহায়া তুমি! মানুষকে মিথ্যে কি অপ্রতিভ করতেই পারো? নিজে সারা রাত কুম্ভকর্ণের মতো ঘুমোলে, বরঞ্চ আমি জেগে বসে পাখার বাতাস করলুম, পাছে তোমার গরমে ঘুম ভেঙে যায়। আবার আমাকেই এই কথা? ওঠো বলছি, নইলে গায়ে জল ঢেলে দেব। উঠে বসলাম। বেলা না হলেও তখন সকাল হয়েছে। জানলাগুলো খোলা। সকালের সেই স্নিগ্ধ আলোকে রাজলক্ষ্মীর কি অপরূপ মূর্তিই না চোখে পড়ল। তার স্নান পুজো আহ্নিক সমাপ্ত হয়েছে। গঙ্গার ঘাটে উড়ে পাণ্ডার দেওয়া শ্বেত এবং রক্তচন্দনের তিলক তার ললাটে। পরনে নতুন নতুন রাঙা বেনারসি শাড়ি। পূবের জানলা দিয়ে একটু করা সোনালি রোদ এসে বাঁকা হয়ে তার মুখের একধারে পড়েছে। সলজ্জ কৌতুকের চাপা হাসি তার ঠোঁটের কোণে। অথচ কৃত্রিম ক্রোধে আকুঞ্চিত ভ্রু দুটির নিচে চঞ্চল চোখের দৃষ্টি যেন উচ্ছল আবেগে ঝলমল করছে। চেয়ে
আজও বিস্ময়ের সীমা রইল না। সে হঠাৎ একটুখানি হেসে ফেলে বলল, কাল থেকে কি অত দেখছো বলো তো? তুমি বলো তো, কি অত দেখছি? বোধহয় দেখছো এর চেয়ে পুটু দেখতে ভালো কিনা, কোমললতা দেখতে ভালো কিনা। না না, রূপের দিক দিয়ে কেউ তারা তোমার ধারে কাছেও আসে না, এরকমই বলা যায়। অত করে দেখতে হয় না। সে যাকে, কিন্তু গুণে? গুণে সে বিষয়ে অবশ্য মতভেদের সম্ভাবনা আছে, তা মানতেই হবে। গুণের মধ্যে তো শুনলুম কীর্তন করতে পারে। হ্যাঁ, চমৎকার। ও চমৎকার। তা তুমি বুঝলে কি করে? বাহ, তার বুঝিনে? বিশুদ্ধ তাল, লয়, সুর। হ্যাঁ গা, তাল কাকে বলে? তাল তাকে বলে ছেলেবেলায় যা তোমার পিঠে পড়তো, মনে নেই? নেই আবার? সে আমার খুব মনে আছে। কাল খামোখা তোমায় ভীতু বলে অপবাদ দিয়েছি বই তো নয়, কিন্তু কোমললতা শুধু তোমার উদাসী মনের খবরটাই পেলে, তোমার বীরত্বের কাহিনীটা শোনেনি বুঝি? আত্মপ্রশংসা আপনি করতে নেই, সে তুমি শুনিও। কিন্তু তার গলা সুন্দর, গান সুন্দর, তাতে সন্দেহ নেই। আমারও নেই। বলে হঠাৎ তার দুই চোখ প্রচ্ছন্ন কৌতুকে জ্বলে উঠল। বলল, হ্যাঁ গা, তোমার সেই গানটি মনে আছে? সেই যে পাঠশালার ছুটি হলে তুমি গাইতে, আমরা মুগ্ধ হয়ে শুনতুম। হাসি চাপতে সে মুখে আঁচল চাপা দিল। আমিও হেসে ফেললাম। রাজলক্ষ্মী বলল, কিন্তু বড্ড ভাবের গান। তোমার মুখে শুনলে গরু বাছুরের চোখেও জল এসে পড়তো। মানুষ তো কোন ছাড়। রতনের পায়ের শব্দ পাওয়া গেল। অনতি বিলম্বে সে দাঁড়ের কাছে দাঁড়িয়ে রইল। বলল, আবার চায়ের জল চড়িয়ে দিয়েছি মা, তৈরি হতে দেরি হবে না। এই বলে সে ঘরে ঢুকে চায়ের বাটিটা হাতে তুলে নিল। রাজলক্ষ্মী আমাকে বলল, আর দেরি করো না, ওঠো। এবার চা ফেলা গেলে রতন খেপে যাবে, ওর অপব্যয় সহ্য হয় না। কি বলিস রতন? রতন জবাব দিতে জানে। সে বলল, আপনার না সইতে পারে না, কিন্তু বাবুর জন্য আমার সব সয়। এই বলে সে বাটিটা নিয়ে চলে গেল। তার রাগ হলে রাজলক্ষ্মীকে সে আপনি বলতো, না হলে তুমি বলেই ডাকতো। রাজলক্ষ্মী বলল, রতন তোমাকে সত্যি বড় ভালোবাসে। আমারও তাই মনে হয়। হ্যাঁ, কাশি থেকে তুমি চলে এলে, ও ঝগড়া করে আমার কাজ ছেড়ে দিলে। রাগ করে বললুম, আমি যে তোর এত করলুম রতন, তার এই প্রতিফল? ও বললে, রতন নেমু খারাপ নয় মা, আমিও চললুম বারমায়। তোমার ঋণ আমি বাবুর সেবা করে শোধ দেব। তখন হাতে ধরে ঘাট মেনে তবে ওকে শান্ত করি। তারপরে তোমার বিয়ের নেমন্তন্ন পত্র এলো। মিছে কথা বলো না তো, তোমার মতামত জানার জন্য। হ্যাঁ গো হ্যাঁ, জানি। রাগ করে যদি লিখতুম করোগে, করতে তো? না না বই কি, তোমরা সব পারো। সবাই সব কাজ পারে না। কি জানি রতন মনে মনে কি বুঝলে। কেবলই দেখি আমার মুখের পানে চেয়ে তার দু চোখ ছলছল করে আসে। তারপরে তার হাতে যখন চিঠির জবাব দিলুম ডাকে ফেলতে, সে বললে, না, এ চিঠি আমি ডাকে ফেলতে পারবো না, আমি নিজে নিয়ে যাব হাতে করে। বললুম, মিথ্যে কতগুলো টাকা খরচ করে লাভ কি বাবা? রতন চোখটা হঠাৎ মুছে ফেলে আমায় বললে, কি হয়েছে আমি জানি না মা, কিন্তু কিন্তু তোমাকে দেখে মনে হয় যেন পদ্মা তীরের মাটি ক্ষয়ে গেছে। গাছপালা বাড়ি ঘর নিয়ে কখন যে তলিয়ে যাবে তার ঠিকানা নাই। তোমার দয়ায় আমারও আর অভাব নেই মা। এ টাকা তুমি দিলেও আমি নিতে পারবো না, কিন্তু বিশ্বনাথ যদি মুখ তুলে চান আমার দেশের কুড়েতে তোমার দাসীটাকে কিছু প্রসাদ পাঠিয়ে দিও, সে না হয় পড়তে যাবে। বেটা নাপতে কি শেয়ানা? শুনে রাজলক্ষ্মী মুখ টিপে শুধু একটু হাসল। বলল, কিন্তু আর দেরি করো না, যাও। পরদিন দিনের ও
দিনান্তের সব কাজকর্ম সেরে রাজলক্ষ্মী এসে আমার কাছে বসল। বলল, কোমললতার গল্প শুনবো, বলো। যতটা জানি সমস্তই বললাম, শুধু নিজের সম্বন্ধে কিছু কিছু বাদ দিলাম, কারণ ভুল বোঝার সম্ভাবনা। আগাগোড়া মন দিয়ে শুনে সে ধীরে ধীরে বলল, যতীনের মরণটাই ওকে সবচেয়ে বেজেছে। ওর দোষেই সে মারা গেল। ওর দোষ কোথায়? দোষ বই কি, কলঙ্ক এড়াতে ওকেই তো কমলতা ডেকেছিল সকলের আগে আত্মহত্যায় সাহায্য করতে। সেদিন যতীন স্বীকার করতে পারেনি, কিন্তু আর একদিন নিজের কলঙ্ক এড়াতে তার ওই পথটাই সকলের চোখে পড়ে গেল। এমনই হয়, তাই পাপের সহায় হতে কখনো বন্ধুকে ডাকতেনি, তাতে একের প্রায়শ্চিত্ত পড়ে অপরের ঘাড়ে। ও নিজে বাঁচল, কিন্তু মূলও তার স্নেহের ধন। যুক্তিটা ভালো বোঝা গেল না লক্ষ্মী। তুমি বুঝবে কি করে? বুঝেছে কোমললতা, বুঝেছে তোমার রাজলক্ষ্মী। ও এই এই বই কি, আমার বাঁচা কতটুকু বলো তো, যখন চেয়ে দেখি তোমার পানে। কিন্তু কালি যে বললে তোমার মনের সব কালি মুছে গেছে, আর কোনো গ্লানি নেই, সে কি তবে মিথ্যে? মিছেই তো। কালি মুছবে মরলে, তার আগে নয়। মরতেও চেয়েছি, কিন্তু পারিনি, কেবল তোমারই জন্য। তা জানি, কিন্তু এ নিয়ে বারবার যদি ব্যথা দাও, আমি এমনই নিরুদ্দেশ হব, কোথাও আর আমাকে খুঁজে পাবে না। রাজলক্ষ্মী সভয়ে আমার হাতটা ধরে ফেলে একেবারে বুকের কাছে ঘেঁষে বলল, এমন কথা আর কখনো মুখেও এনো না। তুমি সব পারো, তোমার নিষ্ঠুরতা কোথাও বাধা মানে না। এমন কথা আর বলবে না বলো? না। ভাববে না বলো? তুমি বলো, আমাকে ফেলে কখনো যাবে না। আমি তো কখনো যাইনি লক্ষ্মী, যখনই দূরে গেছি তুমি শুধু চাওনি বলেই। সে তোমার লক্ষ্মী নয়, সে আর কেউ। সেই আর কেউকেই তো আজও ভয় করি। না, তাকে আর ভয় করো না, সে রাক্ষসী মরেছে। এই বলে সে আমার সেই হাতটাই খুব জোরে করে ধরে চুপ করে বসে রইল। মিনিট 5-6 এভাবেই থেকে হঠাৎ সে অন্য কথা পারল। বলল, তুমি কি সত্যি বর্মায় যাবে? সত্যিই যাব। কি করবে গিয়ে? চাকরি? কিন্তু আমরা তো দুজন, কতটুকুতেই বা আমাদের দরকার। কিন্তু সেটুকুও তো চাই। সে ভগবান দিয়ে দেবেন, কিন্তু চাকরি করতে তুমি পারবে না, ও তোমার ধাতে পোষাবে না। ঠিক আছে, না পোষালে চলে আসবো। আসবেই জানি, শুধু আরই করে অত দূরে আমাকে টেনে নিয়ে গিয়ে কষ্ট দিতে চাও। কষ্ট না করলেই তো পারো। যাও, চালাকি করো না। চালাকি করিনি, গেলে তোমার সত্যিই কষ্ট হবে। রাধা বাড়া, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, বিছানা পাতা। তবে কি ঝিচাকররা করবে? কোথায় ঝিচাকর? তার টাকা কই? নাই থাক, কিন্তু যতই ভয় দেখাও আমি যাবই। চলো, শুধু তুমি আর আমি। কাজের তাড়ায় না পাবে ঝগড়া করার অবসর, না পাবে পুজো আহ্নিক উপোস করার ফুরসত। তা হোক গে, কাজকে আমি কি ভয় করি নাকি? করো না সত্যি, কিন্তু পেরেও উঠবে না। 2 দিন পরেই ফেরবার তাড়া লাগবে। তাতেই বা ভয় কিসের? সঙ্গে করে নিয়ে যাব, সঙ্গে করে ফিরিয়ে আনবো, রেখে আসতে হবে না তো। এই বলে সে এক মুহূর্ত কি একটা ভেবে বলল, সেই ভালো। দাস দাসী লোকজন কেউ নেই, একটি ছোট্ট বাড়িতে শুধু তুমি আর আমি। যা খেতে দেব তাই খাবে, যা পড়তে দেব তাই পড়বে। না, তুমি দেখো, আমি হয়তো আর আসতেই চাইব না। হঠাৎ আমার কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল এবং বহুক্ষণ পর্যন্ত চোখ বুজে স্তব্ধ রইল। কি ভাবছ? রাজলক্ষ্মীর চোখ চেয়ে হাসল। আমরা কবে যাব? এই বাড়িটার একটা ব্যবস্থা করে নাও, তারপর যেদিন ইচ্ছে চলো যাত্রা করি। আবার কি ভাবছ? ভাবছি একবার মুরারিপুরে যাবে না? বিদেশে যাবার পূর্বে একবার দেখা দিয়ে আসবো, তাদের কথা দিয়েছিলাম বটে। তবে চলো কালই দুজনে যাই। তুমি যাবে? কেন, ভয় কিসের? তোমাকে ভালোবাসে কোমললতা, আর তাকে ভালোবাসে আমাদের গহর দাদা। এ হয়েছে ভালো। এসব তোমাকে কে বলল? তুমিই বলেছ। না না, আমি
আরে আমি কখন বললাম? হ্যাঁ, তুমিই বলেছ, শুধু জানো না কখন বলেছ। সে যাই হোক, সেখানে যাওয়া তোমার উচিত নয়। কেন নয়? সে বেচারাকে ঠাট্টা করে তুমি অস্থির করে তুলবে। রাজলক্ষ্মী ভ্রু কুঞ্চিত করল, কুপিত কণ্ঠে বলল, এতকালে আমার এই পরিচয় পেয়েছ তুমি? তোমাকে সে ভালোবাসে, এই নিয়ে তাকে লজ্জা দিতে যাব আমি? তোমাকে ভালোবাসাটা কি অপরাধ? আমিও তো মেয়ে মানুষ, হয়তোবা তাকে আমিও ভালোবেসে আসবো। কিছুই তোমার অসম্ভব নয় লক্ষ্মী। চলো যাই। হ্যাঁ চলো, কাল সকালের গাড়িতেই বেরিয়ে পড়বো দুজনে। তোমার কোনো ভাবনা নেই, হে জীবনে তোমাকে অসুখী করব না আমি কখনো। বলে সে কেমন এক প্রকার বেমনা হয়ে পড়ল। ভয় পেয়ে একটা নাড়া দিয়ে বললাম, ও কি হলো? রাজলক্ষ্মী চোখ মেলে চাইল, একটু হেসে বলল, কই না, কিছু তো নয়। তার এই হাসিটাও আজ যেন আমার কেমন একটা লাগলো। পরদিন আমার অনিচ্ছায় যাওয়া হলো না, কিন্তু পরের দিন আর ঠেকিয়ে রাখা গেল না। মুরারিপুর আখড়ার উদ্দেশ্যে যাত্রা করতেই হলো। রাজলক্ষ্মীর বাহন রতন, সে না হলে কোথাও পা বাড়ানোই চলে না। কিন্তু রান্নাঘরের দাসী লালুর মাও সঙ্গে চলল। কতক জিনিসপত্র নিয়ে রতন ভোরের গাড়িতে রওনা হয়ে গিয়েছে। সেখানকার স্টেশনে নেমে সে খান্দুই ঘোড়ার গাড়ি ভাড়া করে রাখবে। আবার আমাদের সঙ্গেও মোটামুটি যা জিনিসপত্র বাঁধা হয়েছে তাও কম নয়। আমরা মঠে গিয়ে যখন উপস্থিত হলাম, তখন ঠাকুরের মধ্যাহ্নকালীন পুজো সেইমাত্র সমাপ্ত হয়েছে। বিনা আহ্বানে, বিনা সংবাদে এতগুলি প্রাণী অকস্মাৎ গিয়ে হাজির। তথাপি কি যে তারা খুশি হলো তা বলতে পারি না। বড় গোসাই আশ্রমে নেই, গুরুদেবকে দেখতে আবার নবদ্বীপে গিয়েছেন। কিন্তু ইতিমধ্যে জন দুই বৈরাগী এসে আমারই ঘরে আস্তানা গেড়েছেন। কমললতা, পদ্মা, লক্ষ্মী, সরস্বতী এবং আরও অনেকে এসে মহা সমাদরের অভ্যর্থনা করল। কমললতা গাঢ় স্বরে বলল, নতুন গোসাই, তুমি যে এত শীঘ্রই এসে আবার আমাদের দেখা দেবে এই আশা করিনি। রাজলক্ষ্মী কথা বলল, যেন কতকালের চেনা। কোমললতা দিদি, এ কদিন শুধু তোমার কথাই ওর মুখে। আরও আগে আসতে চেয়েছিলেন, কেবল আমার জন্যেই ঘটে ওঠেনি। ওটা আমারই দোষে। কমললতার মুখ ক্ষণকালের জন্য রাঙা হয়ে উঠল। পদ্মা ফিঁক করে হেসে চোখ ফিরিয়ে নিল। রাজলক্ষ্মীর বেশভূষা এবং চেহারা দেখে সে যে সম্ভ্রান্ত ঘরের মেয়ে তা সবাই বুঝেছে। শুধু আমার সঙ্গে যে তার কি সম্বন্ধ এটাই তারা নিঃসন্দেহে ধরতে পারেনি। পরিচয়ের জন্য সবাই উদ্গ্রীব হয়ে উঠল। রাজলক্ষ্মীর চোখে কিছুই এড়োয় না। বলল, কোমললতা দিদি, আমাকে চিনতে পারছো না? কমললতা মাথা নেড়ে বলল, না। বৃন্দাবনে দেখনি কখনো? কমললতাও নির্বোধ নয়, পরিহাসটা সে বুঝল। হেসে বলল, মনে তো পড়ছে না ভাই। না পড়াই ভালো দিদি। আমি এ দেশেরই মেয়ে, কিন্তু কখনো বৃন্দাবনের ধারেও যাইনি। বলেই হেসে ফেলল। লক্ষ্মী, সরস্বতী এবং অন্যান্য সকলে চলে গেলে আমাকে দেখিয়ে বলল, আমরা দুজনে এক গায়ে এক গুরুমশাইয়ের পাঠশালায় পড়তাম। দুটিতে যেন ভাই বোন এমনই ছিল ভাব। পাড়া সুবাদে দাদা বলে ডাকতাম। বোনের মতো আমাকে কি ভালোই বাসতেন, গায়ে কখনো হাতটি পর্যন্ত দেননি। আমার দিকে চেয়ে সে বলল, হ্যাঁ গা, বলছি সব সত্যি নয়? পদ্মা খুশি হয়ে বলল, তাই তোমাদের ঠিক একরকম দেখতে, দুজনেই লম্বা, ছিপছিপে, শুধু তুমি ফর্সা আর নতুন গোসাই কালো। তোমাদের দেখলেই বোঝা যায়। রাজলক্ষ্মী গম্ভীর হয়ে বলল, যাবেই তো ভাই, আমাদের ঠিক একরকম না হয়ে কি কোনো উপায় আছে পদ্মা? ও মা, তুমি আমারও নাম জানো যে দেখছি। নতুন গোসাই বলেছে বুঝি? বলেছে বলেই তো তোমাদের দেখতে এলুম। বললুম সেখানে একলা যাবে কেন, আমাকেও সঙ্গে নাও। তোমার কাছে তো আমার ভয় নেই, একসঙ্গে দেখলে কেউ কলঙ্কও রটাবে না। আর রটালেই বা কি, নীলকণ্ঠর গলাতেই বিষ লেগে থাকবে, উদরস্থ হবে না।
আমি আর চুপ করে থাকতে পারলাম না। মেয়েদের এ যে কীরকম ঠাট্টা সে তারাই জানে। রেগে বললাম, কেন ছেলে মানুষের সঙ্গে মিথ্যে তামাশা করছো বলো তো? রাজলক্ষ্মী ভালো মানুষের মতো বলল, সত্যি তামাশাটা কি তুমিই না হয় বলে দাও। যা জানি সরল মনে বলছি, তোমার রাগ কেন? তার গাম্ভীর্য দেখে রেগেও হেসে ফেললাম। কমললতা, এত বড় শয়তান ফাজিল তুমি সংসারে দুটি খুঁজে পাবে না। এর কি একটা মতলব আছে, কখনো আবার এর কথা সহজে বিশ্বাস করো না কিন্তু। কেন নিন্দে করো গোসাই? তাহলে আমার সম্বন্ধে নিশ্চয়ই তোমার মনেই কোনো মতলব আছে। হ্যাঁ, আছেই তো। কিন্তু আমার নেই, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক। যুধিষ্ঠির। কমললতাও হাসল, কিন্তু সে ওর বলার ভঙ্গিতে বোধহয় ঠিক কিছু বুঝতে পারল না, শুধু গোলমালে পড়ল। কারণ সেদিনও আমি তো কোনো রমণীর সম্বন্ধেই নিজের কোনো আভাস দিইনি, আর দেবই বা কি করে? দেবার সেদিন ছিলই বা কি? ভাই, তোমার নামটা কি বলো তো? আমার নাম রাজলক্ষ্মী। উনি গোড়ার কথাটা ছেড়ে দিয়ে বলেন শুধু লক্ষ্মী। আমি বলি ওগো, হাগো। আজকাল বলছেন নতুন গোসাই বলে ডাকতে, বলেন তবু স্বস্তি পাবো। পদ্মা হঠাৎ হাততালি দিয়ে উঠে বলল, আমি বুঝেছি বুঝেছি। পোড়ার মুখে ভারী বুদ্ধি। তা কি বুঝেছিস বলতো? নিশ্চয়ই বুঝেছি, বলবো? থাক, আর বলতে হবে না, যা। বলে সে সস্নেহে রাজলক্ষ্মীর একটা হাত ধরে বলল, দেখেছ, কথায় কথায় বেলা বাড়ছে ভাই। রোদ্দুরে মুখখানি একবারে শুকিয়ে উঠেছে। কিছু খেয়ে আসনি জানি। চলো, হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করবে, তারপর সবাই মিলে প্রসাদ পাবো। তুমিও এসো গোসাই। এই বলে সে তাকে মন্দিরের দিকে টেনে নিয়ে গেল। এইবার মনে মনে প্রমাদ গুনলাম, কারণ এখন আসবে প্রসাদ গ্রহণের আহ্বান। খাওয়া ছোঁয়ার বিষয়টা রাজলক্ষ্মীর জীবনে এমন করেই গাঁথা যে এ সম্বন্ধে সত্যাসত্যর প্রশ্নই অবৈধ। এ শুধু বিশ্বাস নয়, এ তার স্বভাব। এছাড়া সে বাঁচে না। জীবনের ওই একান্ত প্রয়োজনের সহজ এবং সক্রিয় সজীবতা কতদিন কত সংকট থেকে তাকে রক্ষা করেছে সে কথা কারোর জানবার উপায় নেই। নিজে সে বলবে না, জেনেও লাভ নেই। আমি শুধু জানি যে রাজলক্ষ্মীকে একদিন না চেয়ে দৈবাত পেয়েছি। আজ সে আমার সকল পাওয়ার বড়। কিন্তু সে কথা এখন থাক। জানি কমললতা মুখে কিছুই বলবে না, তাকে বলতেও দেবে না। হয়তোবা শুধুমাত্র একটিবার আমার প্রতি চেয়ে মাথা নিচু করে অন্যত্র সরে যাবে। এই নির্বাক অভিযোগের জবাব যে কি, এইখানে দাঁড়িয়ে মনে মনে আমি তাই ভাবছিলাম। এমন সময় পদ্মা এসে বলল, এসো নতুন গোসাই, দিদিরা তোমাকে ডাকছে। হাত মুখ ধুয়েছ? না। তবে এসো, আমি জল দিই। প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদটা কি হলো আজ? আজ হলো ঠাকুরের অন্নভোগ। মনে মনে বললাম, তবে তো সংবাদ আরও ভালো। জিজ্ঞাসা করলাম, প্রসাদ কোথায় দিলে? ঠাকুর ঘরের বারান্দায়। বাবাজি মশাইয়ের সঙ্গে তুমি বসবে, আমরা মেয়েরা পরে খাবো। আজ আমাদের পরিবেশন করবে রাজলক্ষ্মী দিদি নিজে। সে খাবে না? না, সে তো আমাদের মতো বৈষ্ণব নয়, বামুনের মেয়ে। আমাদের ছোঁয়া খেলে তার পাপ হয়। তোমার কমললতা দিদি রাগ করলে না? রাগ করবে কেন? বরঞ্চ হাসতে লাগলো। রাজলক্ষ্মী দিদিকে বললে, পর জন্মে আমরা দুবোন গিয়ে জন্মাবো এক মায়ের পেটে। আমি জন্মাবো আগে আর তুমি আসবি পরে। তখন মায়ের হাতে দুবোনে এক পাতায় বসে ভাত খাবো। তখন কিন্তু জাত যাবে বললে মা তোমার কান মুলে দেবে। শুনে খুশি হয়ে ভাবলাম, এইবার ঠিক হয়েছে। রাজলক্ষ্মী কখনো কথায় তার সমকক্ষ পায়নি। জিজ্ঞাসা করলাম, কি জবাব দিল সে? রাজলক্ষ্মী দিদিও শুনে হাসতে লাগলো। বললে, মা কেন দিদি, তখন বড় বোন হয়েই তুমিই দেবে আমার কান মলে। ছোট রাসপর্দা কিছুতেই সইবে না। প্রত্যুত্তর শুনে চুপ করে রইলাম। সন্ধ্যার প্রাক্কালে এক সমারোহ ব্যাপার দেখলাম। ঠাকুর এবং ঠাকুরের ঘর সাজানো হচ্ছে। আরতির পরে কীর্তনের বৈঠক বসবে। পদ্মা বলল, নতুন গোসাই, কীর্তন শুনতে তো তুমি ভালোবাসো,
আজ মনোহর দাস বাবাজির গান শুনলে তুমি অবাক হয়ে যাবে, কি যে চমৎকার। বস্তুত বৈষ্ণব কবিদের পদাবলীর মতো মধুর বস্তু আমার আর নেই। বললাম, সত্যিই বড় ভালোবাসি পদ্মা। ছেলেবেলায় 2-4 ক্রোশের মধ্যে কোথাও কীর্তন হবে শুনলে আমি ছুটে যেতাম। কিছুতেই ঘরে থাকতে পারতাম না, বুঝি না বুঝি তবুও শেষ পর্যন্ত বসে থাকতাম। কমললতা, তুমি গাইবে না আজ? না গোসাই, আজ না। আমার তো তেমন শিক্ষা নেই, ওদের সামনে গাইতে লজ্জা করে। তাছাড়া সেই অসুখটা থেকেই গলা তেমনই ধরে আছে, এখনো সারেনি। লক্ষ্মী কিন্তু তোমার গান শুনতেই এসেছে। ওভাবে আমি বোধহয় বাড়িয়ে বলেছি। বাড়িয়ে তো নিশ্চয়ই বলেছে গোসাই। স্মিত হাসে রাজলক্ষ্মীকে বলল, তুমি কিছু মনে করো না ভাই, সামান্য যা জানি তোমাকে একদিন নিশ্চয়ই শোনাবো। রাজলক্ষ্মী প্রসন্ন মুখে বলল, আচ্ছা দিদি, তোমার যেদিন ইচ্ছে হবে আমাকে ডেকে পাঠিও, আমি নিজে এসে তোমার গান শুনে যাব। তারপর আমাকে বলল, তুমি কীর্তন শুনতে এত ভালোবাসো, কই আমাকে তো সে কথা কখনো বলনি। কেন বলবো তোমাকে? গঙ্গামাটিতে অসুখে যখন শয্যাগত, দুপুরবেলাটা কাটতো শুকনো শূন্য মাঠের পানে চেয়ে। দুর্ভর সন্ধ্যা কিছুতে একলা কাটতে চাইতো না। রাজলক্ষ্মী চট করে আমার মুখে হাত চাপা দিয়ে ফেলে বলল, আর যদি বলো পায়ে মাথা খুঁড়ে মরব। কমললতা দিদি, বলে এসো তো ভাই তোমার বড় গোসাইজিকে, আজ বাবাজি মশাইয়ের কীর্তনের পরে আমি ঠাকুরদের গান শোনাবো। কিন্তু বাবাজিরা কিন্তু বড় খুঁতখুঁতে ভাই। তা হোকে, ভগবানের নাম তো হবে। বিগ্রহ মূর্তিগুলিকে হাত দিয়ে দেখিয়ে হেসে বলল, ওরা হয়তো খুশি হবেন, বাবাজিদের জন্যেও তত ভাবিনি দিদি, কিন্তু আমার এই দুর্বাসা ঠাকুরটি প্রসন্ন হলে বাঁচি। হলে কিন্তু বকশিস পাবে। রক্ষে করো গোসাই, সকলের সম্মুখে যেন বকশিস দিতে এসো না, তোমার অসাধ্য কাজ নেই। শুনে বৈষ্ণবীরা হাসতে লাগলো। পদ্মা খুশি হলেই হাততালি দেয়, বলল, আমি বুঝেছি। কমললতা তার প্রতি সস্নেহে চেয়ে সহাস্যে বলল, ধুর পোড়ামুখী, চুপ কর। তারপর রাজলক্ষ্মীকে বলল, নিয়ে যাও তো ওকে ভাই, কি জানি হঠাৎ কি বলে বসবে। ঠাকুরের সন্ধ্যা আরতির পর কীর্তনের আসর বসল। আজ আলো জ্বলল অনেকগুলো। মুরারিপুর আখড়া বৈষ্ণব সমাজের নিতান্ত অখ্যাত নয়। নানা স্থান থেকে কীর্তনিয়া বৈরাগীর দল এসে জুটলে এরকম আয়োজন প্রায়ই হয়। মঠে সর্বপ্রকার বাদ্যযন্ত্রই মজুদ আছে, দেখলাম সেগুলো হাজির করা হয়েছে। গানের আসর শেষ হলে ক্রমশ প্রসাদ বিতরণের আয়োজন আরম্ভ হলো। তাকে অন্ধকারে একটু আড়ালে ডেকে এনে বললাম, উমালা রেখে দাও, এখানে নয়, বাড়ি ফিরে গিয়ে তোমার হাত থেকে পড়ব। এখানে ঠাকুর বাড়িতে পড়ে ফেলে আর খুলতে পারবে না, এই বুঝি ভয়? না, ভয় আর নেই, সে ঘুঁচেছে। সমস্ত পৃথিবী আমার থাকলে তোমাকে আজ তা দান করতাম। কি দাতা, সে তো তোমারই থাকতো গো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেন বলো তো? আজ মনে হচ্ছে তোমার আমি যোগ্য নই। রূপে গুণে রসে বিদ্যায় বুদ্ধিতে স্নেহে সৌজন্যে পরিপূর্ণ যে ধন আমি অযাচিত পেয়েছি, সংসারে তার তুলনা নেই। নিজের অযোগ্যতার লজ্জা পাই লক্ষ্মী। তোমার কাছে সত্যিই আমি বড় কৃতজ্ঞ। এবার কিন্তু সত্যি আমি রাগ করব। তা করো। ভাবি, এ ঐশ্বর্য আমি রাখবো কোথায়? কেন, চুরি যাবার ভয় নাকি? না, সে মানুষ তো চোখে দেখতে পাইনি লক্ষ্মী। চুরি করে তোমাকে ধরে রাখবার মতো বড় জায়গাই বা সে বেচারা পাবে কোথায়? রাজলক্ষ্মী উত্তর দিল না। হাতটা আমার টেনে ক্ষণকাল বুকের কাছে ধরে রাখল, তারপর বলল, এমন করে মুখোমুখি অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখলে লোকে হাসবে যে, কিন্তু ভাবছি রাত্রে তোমাকে শুতে দিই কোথায়, জায়গা তো নেই। না থাক, যেখানে হোক একটা শুয়ে রাত্রিটা কাটালেই হলো। তা কাটবে, কিন্তু শরীর তো ভালো নয়, অসুখ করতে পারে যে। তোমার ভাবনা নেই, ওরা ব্যবস্থা একটা করবেই। দেখছি তো সব ব্যবস্থা কি করবে জানি নে,
কিন্তু ভাবনা নেই আমার আছে ওদের। এসো, যা হোক দুটি খেয়ে শুয়ে পড়বে। বাস্তবিকই লোকের ভিড়ে শোবার স্থান ছিল না। সে রাত্রে কোনো মতে একটা খোলা বারান্দায় মশারি টাঙিয়ে আমার শয়নের ব্যবস্থা হলো। রাজলক্ষ্মী খুঁতখুত করতে লাগল। হয়তোবা রাত্রে মাঝে মধ্যে এসে দেখেও গেল, কিন্তু আমার ঘুমের ব্যাঘাত ঘটল না। পরদিন ঘুম থেকে উঠে দেখতে পেলাম রাশিকৃত ফুল তুলে উভয় ফিরে আসলো। আমার পরিবর্তে কমললতা আজ রাজলক্ষ্মীকেই সঙ্গী করেছে। সেখানে নির্জনে তাদের কি কথা হয়েছে জানি না, কিন্তু আজ তাদের মুখ দেখে আমি ভারী তৃপ্তি লাভ করলাম। যেন কতদিনের বন্ধু দুজনে, তারা কতকালের আত্মীয়। কাল উভয়ে একত্রে এক শয্যায় শয়ন করেছিল। জাতের বিচার সেখানে প্রতিবন্ধক ঘটায়নি। একজন অপরের হাতে খায় না, এই নিয়ে কমললতা আমার কাছে হেসে বলল, তুমি ভেবো না গোসাই, সে বন্দোবস্ত আমাদের হয়ে গেছে। আসছে বারে আমি বড় বোন হয়ে জন্মে ওর কান ভালো করে মুলে দেব। সকালে চা খেয়ে বার হলাম গহরের খোঁজে। কমললতা এসে বলল, বেশি দেরি করো না গোসাই, আর তাকেও সঙ্গে এনো। এদিকে একজন বামুন ধরে এনেছি, আজ ঠাকুরের ভোগ রাঁধবে। যেমনি নোংরা তেমনি কুড়ে। রাজলক্ষ্মী তার সঙ্গে সাহায্য করতে গেছে। ভালো করনি। রাজলক্ষ্মীর আজ খাওয়া হবে বটে, কিন্তু তোমার ঠাকুর থাকবে উপবাসী। হে বাবা, অমন কথা বলো না গোসাই, সে কানে শুনলে এখানে আর জলগ্রহণও করবে না। 24 ঘন্টাও কাটেনি কমললতা, কিন্তু তুমি তাকে চিনেছ। হ্যাঁ গোসাই, চিনেছি। শত লক্ষেও এমন মানুষ তুমি আর একটিও খুঁজে পাবে না। তুমি সত্যি ভাগ্যবান। গহরের দেখা মিলল না। সে বাড়ি নেই। তার এক বিধবা মামাতো ভগিনী থাকে সুনাম গ্রামে। নবীন জানালো সে দেশে কি এক নতুন ব্যাধি এসেছে। লোক মরছে বিস্তর। দরিদ্র আত্মীয়া ছেলেপুলে নিয়ে বিপদে পড়েছে। তাই সে গিয়েছে চিকিৎসা করতে। আজ 10-12 দিন সংবাদ নেই। নবীন ভয়ে সারা হয়েছে, কিন্তু কোনো পথ তার চোখে পড়ছে না। হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেলে বলল, আমার বাবু বোধহয় আর বেঁচে নেই। মুখ্য চাষা মানুষ আমি, কখনো গায়ের বার হইনি। কোথায় সে দেশ, কোথা দিয়ে যেতে হয় জানি নে। নইলে ঘর সংসার সব ভেসে গেল। নবীন নাকি তাকে এখনো বাড়ি বসে। চক্রবর্তী মশাইকে দিন রাত সাজি। ঠাকুর দয়া করো, তোমাকে জমি বেচে আমি 100 টাকা দেব। আমাকে একবার নিয়ে চলো। কিন্তু বিড়লে বাবু নড়লে না। কিন্তু এও বলে রাখছি বাবু, আমার মনিব যদি মারা যায়, চক্রবর্তীকে ঘরে আগুন দিয়ে আমি পোড়াবো। তারপর সেই আগুনে নিজে মরবো আত্মহত্যা করে। অত বড় নেমোকারামকে আমি জ্যান্ত রাখবো না। তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলাম, জেলার নাম জানো নবীন? কেবল শুনেছি গাখানা আছে নাকি নদে জেলার কোনো এক টেরে। স্টেশন থেকে অনেক দূর যেতে হয় গরুর গাড়িতে। চক্রবর্তী জানে, কিন্তু বামুন তাও বলতে চায় না। নবীন পুরনো চিঠি সংগ্রহ করে আনল, কিন্তু সে সকল থেকে কোনো হদিশই মিলল না। কেবল মিলল এই খবরটা যে মাস 2 পূর্বেই বিধবা মেয়ের বিয়ে বাবদ চক্রবর্তী 100-200 টাকা গহরের কাছে আদায় করেছে। বোকা গহরের অনেক টাকা, সুতরাং অক্ষম দরিদ্ররা তো ঠকাবেই। এই নিয়ে ক্ষোভ করা বৃথা, কিন্তু এত বড় শয়তানিও সচরাচর চোখে পড়ে না। নবীন বলল, বাবু মলেই ওর ভালো। একবারে নির্জঞ্জাট হয়ে বাঁচে। 1 পয়সাও আর ধার শোধ করতে হয় না। অসম্ভব নয়। গহরের সংবাদ পাওয়ার উপায় চিন্তা করতে করতে আখড়ায় ফিরে এসে যখন পৌঁছালাম, তখন বেলা প্রায় 3টে। ঠাকুর ঘরের বারান্দায় মেয়েদের ভিড় জমেছে। বাবাজিরা কেউ নেই। সম্ভবত সুপ্রচুর প্রসাদ সেবার পরিশ্রমে নির্জীব হয়ে কোথাও বিশ্রাম করছে। রাত্রিকালে আর 1 দফা লড়তে হবে, তার বল সঞ্চয়ের প্রয়োজন। উঁকি মেরে দেখলাম ভিড়ের মাঝখানে বসে এক গণক পাঁজি, পুঁথি, খড়ি, সেলেট, পেন্সিল প্রভৃতি গণনার যাবতীয় উপকরণ তার কাছে।
আমার প্রতি সর্বাগ্রে চোখ পড়ল পদ্মার। সে নতুন গোসাই বলে চেঁচিয়ে উঠল। রাজলক্ষ্মী মহা আনন্দে বলল, গণক ঠাকুর আমার হাত দেখে বলেছে আমি রাজরানী হব। কি দিলে? আমাকে দিলে আমি তার চেয়েও ভালো বলতে পারতাম। গণক উড়িয়া ব্রাহ্মণ, বেশ বাংলা বলতে পারে, বাঙালি বললেই হয়। সেও হেসে বলল, না মশাই, টাকার জন্য নয়, টাকা আমি অনেক রোজগার করি, কিন্তু সত্যি এমন ভালো হাত আমি দেখিনি। দেখবেন আমার হাত দেখা কখনো মিথ্যে হবে না। ঠাকুর, হাত না দেখে কিছু বলতে পারো কি? পারি, যে কোনো একটা ফুলের নাম করুন। শিমুল ফুল। শিমুল ফুলই সই, আমি এর থেকেই বলে দেব আপনি কি চান। এই বলে সে খড়ি দিয়ে মিনিট 2 আঁক কষে হিসেব করে বলল, আপনি চান একটা খবর জানতে? কি খবর? না, মামলা মোকদ্দমা নয়, আপনি কোনো লোকের খবর পেতে চান। খবরটা বলতে পারো ঠাকুর? পারি, খবর ভালো, 2-1 দিনেই জানতে পারবেন। শুনে মনে মনে একটু বিস্মিত হলাম এবং আমার মুখ দেখে সকলেই তা অনুমান করল। রাজলক্ষ্মী খুশি হয়ে বলল, দেখলে তো, আমি বলছি ইনি খুব ভালো গুণেন, কিন্তু তোমরা কিছুই বিশ্বাস করতে চাও না, হেসে উড়িয়ে দাও। অবিশ্বাস কিসের? নতুন গোসাই, দেখাও তো ভাই তোমার হাতটা একবার ঠাকুরকে। আমি করতল প্রসারিত করে ধরতেই গণক নিজের হাতে নিয়ে মিনিট 2-3 সযত্নে পর্যবেক্ষণ করল, হিসাব করল, তারপর বলল, মশাই, আপনার তো দেখি মস্ত ফাড়া আছে। ফাঁড়া? কবে? খুব শীঘ্রই, মরণ বাচনের কথা। চেয়ে দেখলাম রাজলক্ষ্মীর মুখে আর রক্ত নেই, ভয়ে সাদা হয়ে গিয়েছে। গণক আমার হাতটা ছেড়ে রাজলক্ষ্মীকে বলল, দেখি মা, তোমার হাতটা দাও একবার। না, আমার আর হাত দেখতে হবে না, হয়েছে। তার তীব্র ভাবান্তর অত্যন্ত স্পষ্ট। চতুর গণক তৎক্ষণাৎ বুঝল হিসেবে তার ভুল হয়নি। বলল, আমি তো দর্পণ মাত্র মা, ছায়া যা পড়বে তাই আমার মুখে ফুটবে, কিন্তু রুষ্ট গ্রহকে শান্ত করা যায়, তার ক্রিয়াও আছে। সামান্য 10-20 টাকা খরচের ব্যাপার মাত্র। দেখলাম তার গ্রহের কোপের প্রতি পুরো বিশ্বাস আছে, কিন্তু তাকে প্রসন্ন করা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ। কমললতা বলল, চলো গোসাই, তোমার চা তৈরি করে আনিগে, খাবার সময় হয়েছে। এরই মধ্যে যাওয়ার দিন এসে উপস্থিত হলো। যাওয়ার দিন আমাদের আড়ালে ডেকে কমললতা বলল, গোসাই, তোমাদের বিয়ের বছরটা মনে আছে ভাই? নিকটে দেখি একটা থালায় ঠাকুরের প্রসাদী চন্দন এবং ফুলের মালা। প্রশ্নের জবাব দিল রাজলক্ষ্মী। বলল, উনি ছাই জানেন, জানি আমি। এ কিরম কথা যে একজনের মনে রইল আর একজনের রইল না? খুব ছোট বয়সে কি না, তাই ওর তখনও ভালো জ্ঞান হয়নি। কিন্তু উনি যে বয়সে বড় রে রাজু। ভারী বড়, মোটে 5-6 বছরের। আমার বয়স তখন 8-9 বছর। একদিন গলায় মালা পরিয়ে দিয়ে মনে মনে বললুম, আজ থেকে তুমি হলে আমার বর বর বর। এই বলে আমাকে ইঙ্গিতে দেখিয়ে বলল, কিন্তু ও রাক্ষস তখনই আমার মালা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললে। কমললতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ফুলের মালা খেয়ে ফেললে কি করে? ফুলের মালা নয়, পাকা বইচি ফলের মালা। সে তুমি যাকেই দেবে সেই খেয়ে ফেলবে। কিন্তু সেই থেকে শুরু হলো আমার দুর্গতি। ওকে ফেললুম হারিয়ে। তার পরের কথা আর জানতে চেয়েও না দিদি, কিন্তু লোকে যা ভাবে তাও না, তারা কত কি না ভাবে। তারপরে অনেক দিন কেঁদে কেঁদে হাতড়ে বেড়ালাম খুঁজে খুঁজে। তখন ঠাকুরের দয়া হলো, যেমন নিজে দিয়েও হঠাৎ একদিন কেড়ে নিয়েছিলেন, তেমনি তার একদিন হাতে হাতে ফিরিয়ে দিয়ে গেলেন। সেই ঠাকুরের মালা চন্দন বড় গোসাই দিয়ে পাঠিয়েছেন। আজ ফিরে যাবার দিন তোমরা দুজন দুজনকে পরিয়ে দাও। ওর ইচ্ছে উনি জানেন, কিন্তু আমাকে ও আদেশ করো না। আমার ছেলেবেলার সেই রাঙ্গা মালা আজও চোখ বুঝলে ওর সেই কিশোর গলায় দুলছে দেখতে পাই। ঠাকুরের দেওয়া আমার সেই মালাই চিরদিন থাক দিদি।
কিন্তু সেই মালা তো খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো রাক্ষস, এইবার আমাকে শুদ্ধ খাও। সকলে দ্বারিকা দাসের ঘরে গেলাম দেখা করতে। তিনি কি একটা গ্রন্থ পাঠে নিযুক্ত ছিলেন। আদর করে বললেন, এসো ভাই, বসো। রাজলক্ষ্মী মেঝেতে বসে বলল, বসবার যে আর সময় নেই গোসাই, অনেক উপদ্রব করেছি। যাবার আগেই তাই নমস্কার জানিয়ে তোমার ক্ষমা ভিক্ষে করতে এলো। আমরা বৈরাগী মানুষ, ভিক্ষে নিতেই পারি, দিতে পারবো না ভাই। কিন্তু আবার কবে উপদ্রব করতে আসবে বলো তো দিদি? আশ্রমটি যে আজ অন্ধকার হয়ে যাবে। সত্যি কথা গোসাই, সত্যি মনে হবে বুঝি আজ কোথাও আলো জ্বলেনি, সব অন্ধকার হয়ে আছে। গানে, আনন্দে, হাসিতে, কৌতুকে একদিন মনে হচ্ছিল যেন চারিদিকে আমাদের বিদ্যুতের আলো জ্বলছে। এমন আর কখনো দেখিনি। কমললতা নাম দিয়েছে নতুন গোসাই, আর আমি নাম দিলাম আজ আনন্দময়ী। এইবার তার উচ্ছ্বাসে আমাকে বাধা দিতে হলো। বললাম, বড় গোসাই, বিদ্যুতের আলোটাই তোমাদের চোখে লাগলো, কিন্তু কর্কর ধ্বনি যাদের দিবারাত্র কর্ণরন্ধ্রে বসে তাদের একটু জিজ্ঞাসা করো। আনন্দময়ী সম্বন্ধে অন্তত রতনের মতামতটা, রতন পিছনে দাঁড়িয়েছিল, পালিয়ে গেল। রাজলক্ষ্মী বলল, ওদের কথা তুমি শুনো না গোসাই, ওরা দিন রাত আমায় হিংসে করে। এবার যখন আসবো, এই রোগা পটকা অরসিক লোকটিকে ঘরে তালা বন্ধ করে আসবো। ওর জ্বালায় কোথাও গিয়ে যদি আমার স্বস্তি আছে। পারবে না আনন্দময়ী, পারবে না, ফেলে আসতে পারবে না। নিশ্চয়ই পারবো। সময়ে সময়ে আমার ইচ্ছে হয় গোসাই, যেন আমি শিগগির মরি। এই ইচ্ছে তো বৃন্দাবনে একদিন তার মুখেও প্রকাশ পেয়েছে ভাই। সত্য প্রেমের কতটুকুই বা আমরা জানি, কিন্তু তুমি জানতে পেরেছো ভাই। বলতে বলতে তিনি যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। রাজলক্ষ্মী যেন শিউরে উঠল। ব্যস্ত হয়ে তাকে বাধা দিয়ে বলল, এমন আশীর্বাদ করো না গোসাই, এ যেন না কপালে ঘটে। বরঞ্চ আশীর্বাদ করো এমনই হেসে খেলেই একদিন যেন ওকে রেখে মরতে পারি। কমললতা কথাটা সামলিয়ে নিতে বলল, বড় গোসাই তোমার ভালোবাসার কথাটাই বলেছেন রাজু, আর কিছুই নয়। আমি বুঝলাম অনুক্ষণ অন্যভাবের ভাবুক দ্বারিকা দাস। তার চিন্তার ধারাটা সহসা আর এক পথে চলে গিয়েছিল মাত্র। রাজলক্ষ্মী শুষ্ক মুখে বলল, একে তো এই শরীর, তাতে একটা না একটা অসুখ লেগেই আছে। একগুঁয়ে লোক, কারো কথা শুনতে চান না। আমি দিন রাত কি ভয়ে ভয়েই যে থাকি দিদি, সে আর জানাবো কাকে। এইবার মনে মনে আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। যাবার সময় কথায় কথায় কোথাকার জল যে কোথায় গিয়ে গড়ালো তার ঠিকানা নেই। আমি জানি আমাকে অবহেলায় বিদায় দেওয়ার যে মর্মান্তিক আত্মগ্লানি নিয়ে এবার রাজলক্ষ্মী কাশী থেকে এসেছে, সর্বপ্রকার হাস্য পরিহাসের অন্তরালেও কি একটা অজানা কঠিন দণ্ডের আশঙ্কা তার মন থেকে কিছুতেই ঘুচাচ্ছে না। আবার একবার সকলের কাছে একে একে বিদায় নেওয়া হলো। বড় গোসাই কথা দিলেন এবার কলকাতায় গেলে আমাদের ওখানে তিনি পদার্পণ করবেন, এবং পদ্মা কখনো শহর দেখেনি, সেও সঙ্গে যাবে। স্টেশনে পৌঁছে সর্বাগ্রে চোখে পড়ল সেই পোড়ামুখ গণকার লোকটাকে। প্ল্যাটফর্মে কম্বল পেতে বেশ জাঁকিয়ে বসেছে। ট্রেনে উঠে পড়লাম। অনতিবিলম্বে ট্রেন এসে উপস্থিত হলে কলকাতা অভিমুখে আমরাও যাত্রা করলাম। কলকাতায় ফেরার দিন কয়েকের মধ্যেই বাড়ির কাজ শুরু হলো। রাজলক্ষ্মী জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে যাত্রার আয়োজন করতে লাগলো। বাড়ির ভার রইল বুড়ো তুলসী দাসের ওপরে। যাবার দিনে রাজলক্ষ্মী আমার হাতে একখানা পোস্ট কার্ড দিয়ে বলল, আমার 4 পাতা জোড়া চিঠির এই জবাব এলো, পড়ে দেখো। বলে চলে গেল। মেলি অক্ষরে গুটি 2-3 ছত্রের লেখা। কমললতা লিখেছে, আমি সুখেই আছি বোন, যাদের সেবায় নিজেকে নিবেদন করেছি, আমাকে ভালো রাখার দায় যে তাদের ভাই। প্রার্থনা করি তোমরা কুশলে থাকো। বড় গোসাইজি তার আনন্দময়ীকে শ্রদ্ধা জানিয়েছেন। ইতি শ্রী শ্রী রাধাকৃষ্ণ চরণাশ্রিতা কমললতা। সে আমার নাম উল্লেখ করেনি,
কিন্তু এই কয়টি অক্ষরের আড়ালে কত কথাই না তার রয়ে গেল। খুঁজে দেখলাম এক ফোঁটা চোখের জলের দাগ কি কোথাও পড়ে নেই, কিন্তু কোনো চিহ্নই চোখে পড়ল না। চিঠিখানা হাতে করে চুপ করে বসে রইলাম। জানলার বাইরে রৌদ্রোত্তপ্ত নীলাভ আকাশ, প্রতিবেশী গৃহের একজোড়া নারকেল বৃক্ষের পাতার ফাঁক দিয়ে কতকটা অংশ তার দেখা যায়। সেখানে অকস্মাৎ দুটি মুখ পাশাপাশি যেন ভেসে আসলো। একটা আমার রাজলক্ষ্মী কল্যাণের প্রতিমা, অপরটি কমললতার। অপরিস্ফুট, অজানা, যেন স্বপ্নে দেখা ছবি। দিন কাটে কখনো বই পড়ে, কখনো নিজের বিগত কাহিনী খাতায় লিখে, কখনো বা শূন্য মাঠে একা একা ঘুরে বেরিয়ে। এমন সময় কলকাতার বাড়ি ঘুরে বহু ডাকঘরের ছাপছোপ পিঠে নিয়ে বহু বিলম্বে নবীনের সাংঘাতিক চিঠি এসে পৌঁছল। গহর মৃত্যুশয্যায়। শুধু আমারই পথ চেয়ে আজও সে বেঁচে আছে। খবরটা আমাকে যেন শুল দিয়ে বিঁধল। ভগিনীর বাড়ি থেকে সে কবে ফিরেছে জানি না। সে যে এতদূর পীড়িত তাও শুনিনি, শোনার বিশেষ চেষ্টাও করিনি। আজ এসেছে একেবারে শেষ সংবাদ। দিন 6 পূর্বের চিঠি, এখনো বেঁচে আছে কিনা তাই বা কে জানে। তার করে খবর পাওয়ার ব্যবস্থা এ দেশেও নেই, সে দেশেও নেই। ও চিন্তা বৃথা। চিঠি পেয়ে রাজলক্ষ্মী মাথায় হাত দিল। তোমাকে যেতে হবে তো? চলো, আমিও সঙ্গে যাই। না না, সে কি হয়? তাদের এই বিপদের মাঝে তুমি যাবে কোথায়? প্রস্তাবটা যে অসঙ্গত সে নিজেই বুঝল। মুরারিপুর আখড়ার কথা আর সে মুখে আনতে পারল না। বলল, রতনের কাল থেকে জ্বর, সঙ্গে যাবে কে? আনন্দকে বলবো? না, আমার তল্পি বয়বার লোক সে নয়। তবে কিষণ সঙ্গে যাক? তা যাক, কিন্তু প্রয়োজন ছিল না। গিয়ে রোজ চিঠি দেবে বলো? সময় পেলে দেব। না, সে শুনবো না। একদিন চিঠি না পেলে আমি নিজে যাব, সে তুমি যতই রাগ করো। অগত্যা রাজি হতে হলো এবং প্রত্যহ সংবাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই দিনই বেরিয়ে পড়লাম। চেয়ে দেখলাম দুশ্চিন্তায় রাজলক্ষ্মীর মুখ পাণ্ডুর হয়ে গেছে। সে চোখ মুছে শেষবারের মতো সাবধান করে বলল, শরীরের অবহেলা করবে না বলো? না গো, না, করব না। ফিরতে একটা দিনও বেশি দেরি করবে না বলো? না, তাও করব না। অবশেষে গরুর গাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। আষাঢ়ের এক অপরাহ্ন বেলায় গহরদের বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালাম। আমার সাড়া পেয়ে নবীন বাইরে এসে আমার পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল। যে ভয় করেছিলাম তাই ঘটেছে। দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষের প্রবল কণ্ঠের এই বুক ফাটা কান্নায় শোকের একটা নতুন মূর্তি চোখে দেখতে পেলাম। সে যেমন গভীর তেমনি বৃহৎ ও তেমনি সত্য। গহরের মা নেই, বোন নেই, মেয়ে নেই। অশ্রুজলের মালা পরিয়ে এই সঙ্গীহীন মানুষটিকে সেদিন বিদায় দিতে কেউ ছিল না। তবুও মনে হয় তাকে শয্যাহীন, ভূষণহীন, কাঙাল বেশে যেতে হয়নি। তার লোকান্তরের যাত্রাপথে শেষ পাথেও নবীন একাকী দুহাত ভরে ঢেলে দিয়েছে। বহুক্ষণ পরে সে উঠে বসলে জিজ্ঞাসা করলাম, গহর কবে মারা গেল নবীন? পরশু। কাল সকালে আমরা তাকে মাটি দিয়ে এসেছি। কোথায় মাটি দিলে? নদীর তীরে, আমবাগানে। তিনিই বলেছিলেন মামাতো বোনের বাড়ি থেকে জ্বর নিয়ে ফিরলেন। সে জ্বর আর সারল না। চিকিৎসা হয়েছিল? এখানে যা হবার সমস্তই হয়েছিল, কিছুতেই কিছু হলো না। বাবু নিজেই সব জানতে পেরেছিলেন। আখড়ার বড় গোসাইজি আসতেন? মাঝে মাঝে। নবদ্বীপ থেকে তার গুরুদেব এসেছেন, তাই রোজ আসতে সময় পেতেন না।
আর একজনের কথা জিজ্ঞাসা করতে লজ্জা লাগলো। তবুও সংকোচ কাটিয়ে প্রশ্ন করলাম, ওখান থেকে আর কেউ আসতো না নবীন? হ্যাঁ, কমললতা। তিনি কবে এসেছিলেন? রোজ। শেষ 3 দিন তিনি কাননি, শোননি, বাবুর বিছানা ছেড়ে একটিবার উঠেননি। আর প্রশ্ন করলাম না, চুপ করে রইলাম। নবীন জিজ্ঞাসা করল, কোথায় যাবেন এখন? আখড়ায়? চলো। একটু দাঁড়ান বলে সে ভেতরে গিয়ে একটা টিনের বাক্স বের করে এনে আমার কাছে দিয়ে বলল, এটা আপনাকে দিতে তিনি বলে গিয়েছেন। কি আছে এতে নবীন? খুলে দেখুন। বলে সে আমার হাতে চাপ দিল। খুলে দেখলাম দড়ি দিয়ে বাঁধা তার কবিতার খাতাগুলো। উপরে লেখা আছে, শ্রীকান্ত, রামায়ণ শেষ করার সময় হলো না, বড় গোসাইকে দিও, তিনি যেন মঠে রেখে দেন, নষ্ট না। দ্বিতীয়টি লাল শালুদে বাঁধা ছোট পুটলি। খুলে দেখলাম নানা মূল্যের একতারা নোট এবং আমাকে লেখা তার একখানি পত্র। সে লিখেছে, ভাই শ্রীকান্ত, আমি বোধহয় বাঁচব না। তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি নে। যদি না হয়, নবীনের হাতে বাক্সটি রেখে গেলাম, নিও। টাকাগুলি তোমার হাতেই দিলাম। কমললতার যদি কাজে লাগে দিও, না নিলে যা ইচ্ছে হয় করো। আল্লাহ তোমার মঙ্গল করুন। ইতি গহর। নবীন বলল, চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি গে। নবীন, বাইরের ঘরটা একবার খুলে দাও না দেখি। নবীন ঘর খুলে দিল। আজও রয়েছে সেই বিছানাটি, তক্তপোষের একধারে গোটানো। একটা ছোট পেন্সিল, কয়েক টুকরো ছেঁড়া কাগজ। এই ঘরে গহর সুর করে শুনিয়েছিল তার স্বরচিত কবিতা, বন্দিনী সীতার দুঃখের কাহিনী। এই ঘরে কতবার এসেছি, কতদিন খেয়েছি, শুয়েছি, উপদ্রব করে গেছি। সেদিন হাসি মুখে যারা শুয়েছিল, আজ তাদের কেউ জীবিত নেই। আজ সমস্ত আসা যাওয়া শেষ করে বের হয়ে আসলাম। আশ্রমে পৌঁছে দেখলাম মস্ত ভিড়। গুরুদেবের শিষ্য শিষ্যা অনেক সঙ্গে এসেছে, বেশ জাঁকিয়ে বসেছে এবং হাবভাবে তাদের শীঘ্র বিদায় হওয়ার লক্ষণ প্রকাশ পায় না। দ্বারিকাদাস আমাকে দেখে অভ্যর্থনা করলেন। আমার আগমনের হেতু তিনি জানেন। গহরের জন্য দুঃখ প্রকাশ করলেন, কিন্তু মুখে কেমন একটা বিব্রত উদ্ভ্রান্ত ভাব। পূর্বে কখনো দেখিনি। আন্দাজ করলাম হয়তো এতদিন ধরে এতগুলো বৈষ্ণব পরিচর্যায় তিনি ক্লান্ত, বিপর্যস্ত, নিশ্চিন্ত হয়ে আলাপ করবার সময় নেই। খবর পেয়ে পদ্মা আসলো। আজ তার মুখেও হাসি নেই, যেন সংকুচিত। পালাতে পারলে বাঁচে। এ সমস্তই আজ এমন অপ্রত্যাশিত খাপ ছাড়া যে মনে মনে শঙ্কিত হয়ে উঠলাম। একটু পরে কমললতা এসে নমস্কার করল, বলল, এসো গোসাই, আমার ঘরে বসবে চলো। আমার বিছানা প্রভৃতি স্টেশনে রেখে শুধু ব্যাগটাই সঙ্গে এনেছিলাম। আর ছিল গহরের সেই বাক্সটা আমার চাকরের মাথায়। সেগুলো তার হাতে দিয়ে বললাম, একটু সাবধানে রেখে দাও। বাক্সটায় অনেকগুলো টাকা আছে। জানি গোসাই। তারপরে খাটের নিচে সেগুলো রেখে দিয়ে জিজ্ঞাসা করল, তোমার চা খাওয়া হয়নি বোধহয়? না। তা কখন এলে? এই তো বিকেলবেলা। যাই তৈরি করে আনি গে। বলে চাকরটিকে সঙ্গে করে নিয়ে গেল। খানিক পরে কমললতা চা নিয়ে আসলো, আর কিছু ফল মূল মিষ্টান্ন এবং বেলার ঠাকুরের প্রসাদ। অবিলম্বে বসে গেলাম। অনতি বিলম্বে ঠাকুরের সন্ধ্যারতি, শঙ্খ ঘণ্টা, কাসরের শব্দ এসে পৌঁছল। জিজ্ঞাসা করলাম, কই, তুমি গেলে না? না, আমার বারণ গোসাই। বারণ? তোমার? তার মানে?
বারণ মানে বারণ গোসাই, অর্থাৎ ঠাকুর ঘরে যাওয়া আমার নিষেধ। আরে, রুচি চলে গেল। বারণ করলে কে? বড় গোসাইজির গুরুদেব, আর তার সঙ্গে যারা এসেছেন তারা। কি বললেন তারা? বলেন আমি অশুচি, আমার সেবায় ঠাকুর কুলসিত হন। অশুচি তুমি? বিদ্যুৎ বেগে একটা কথা মনে জাগলো। সন্দেহ কি গহরকে নিয়ে? হ্যাঁ, তাই। কিছুই জানি না, তবুও অসংশয়ে বলে উঠলাম, না না, এ মিথ্যে, এ অসম্ভব। অসম্ভব কেন গোসাই? তা জানি না কমললতা, কিন্তু কিন্তু এত বড় মিথ্যে আর নেই। মনে হয় মানুষের সমাজে এ তোমার মৃত্যু পদযাত্রী বন্ধুর ঐকান্তিক সেবার শেষ পুরস্কার। তার চোখ জলে ভরে গেল। আর আমার দুঃখ নেই। ঠাকুর অন্তর্যামী, তার কাছে তো কোনো ভয় ছিল না, ছিল শুধু তোমাকে। আজ আমি নির্ভয় হয়ে বাঁচলুম গোসাই। সংসারে এত লোকের মাঝে তোমার ভয় ছিল শুধু আমাকে, আর কাউকে নয়? না, আর কাউকে না, শুধু তোমাকে। এরপর দুজনেই স্তব্ধ হয়ে রইলাম। একসময় জিজ্ঞাসা করলাম, বড় গোসাইজি কি বলেন? তার তো কোনো উপায় নেই গোসাই, নইলে কোনো বৈষ্ণবী যে মঠে আর আসবে না, এখানে থাকা চলবে না। একদিন আমাকে যেতে হবে তা জানতো, শুধু এমন করে যেতে হবে হে কখনো ভাবিনি গোসাই। কেবল কষ্ট হয় পদ্মার কথা মনে করে। ছেলে মানুষ তো, তার কোথাও কেউ নেই। বড় গোসাই কুড়িয়ে পেয়েছিলেন তাকে নবদ্বীপে। দিদি চলে গেলে সে বড্ড কাঁদবে। যদি পারো একটু দেখো, এখানে থাকতে যদি না চায় আমার নাম করে তাকে রাজুকে দিয়ে দিও। ওর যা ভালো সে তা করবেই করবে। আবার কিছুক্ষণ নীরবে কাটল। জিজ্ঞাসা করলাম, এই টাকাগুলো কি হবে? নেবে না? না, আমি ভিখিরি, টাকা নিয়ে আমি কি করব বলো তো? তবুও যদি কখনো কাজে লাগে? টাকা আমারও তো একদিন অনেক ছিল গো, কি কাজে লাগলো বলো তো? তবু যদি কখনো দরকার হয়, তুমি আছো কি করতে, তখন তোমার কাছে চেয়ে নেব। অপরের টাকা নিতে যাব কেন গো? এ কথায় কি বলবো ভেবে পেলাম না, শুধু তার মুখের দিকে চেয়ে রইলাম। সে আবার বলল, না গোসাই, আমার টাকা চাই না। যার শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছি তিনি আমাকে ফেলবেন না। যেখানেই যাই সব অভাব তিনি পূর্ণ করে দেবেন। লক্ষ্মীটি আমার জন্য ভেবো না। সকালে উঠে কমললতাকে দেখতে পেলাম না। পদ্মার মুখে শুনলাম সে বিকালে আসে, সারাদিন কোথায় থাকে কেউ জানে না। তবুও নিশ্চিন্ত হতে পারলাম না। রাতের কথা মনে করে কেবলই ভয় হতে লাগলো, পাছে সে চলে গিয়ে থাকে। আর যদি দেখা না হয়? বড় গোসাইজির ঘরে গেলাম, খাতাগুলি রেখে বললাম, গহরের রামায়ণ, তার ইচ্ছে এগুলি মঠে থাকে। দ্বারিকাদাস হাত বাড়িয়ে গ্রহণ করলেন, বললেন, তাই হবে নতুন গোসাই। যেখানে মঠের সব গ্রন্থ থাকে তার সঙ্গেই এটি তুলে রাখব। মিনিট দুই নিঃশব্দে থেকে বললাম, তার সম্বন্ধে কমললতার অপবাদ তুমি বিশ্বাস করো গোসাই? আমি কখনো না। তবুও তো তাকে চলে যেতে হচ্ছে। আমাকেও যে এবার যেতে হবে গোসাই। নির্দোষীকে দূর করে যদি নিজে থাকি, তবে মিথ্যেই এ পথে এসেছিলাম, মিথ্যেই এতদিন তার নাম নিয়েছি। তবে কেনই বা তাকে যেতে হবে? মঠের কর্তা তো তুমি, তুমি তো তাকে রাখতে পারো। গুরু বলে দ্বারিকাদাস অধোমুখে বসে রইলেন। বুঝলাম গুরুর আদেশ, এর অন্যথা নেই। আজ আমি চলে যাচ্ছি গোসাই বলে ঘর থেকে বেরিয়ে আসার সময় তিনি মুখ তুলে চাইলেন। দেখলাম চোখ দিয়ে
জল পড়ছে। আমাকে হাত তুলে নমস্কার করলেন। আমিও প্রতি নমস্কার করে চলে আসলাম। ক্রমে অপরাহ্ন বেলা সায়াহ্নে গড়িয়ে পড়ল। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত আসলো, কিন্তু কমললতার দেখা নেই। নবীনের লোক এসে উপস্থিত। আমাকে স্টেশনে পৌঁছে দেবে। ব্যাগ মাথায় নিয়ে কিষান ছটপট করছে। সময় আর নেই, কিন্তু কমললতা ফিরল না। পদ্মার বিশ্বাস সে আরেকটু পরেই আসবে, কিন্তু আমার সন্দেহ ক্রমশ প্রত্যয়ে দাঁড়ালো, সে আসবে না। যাবার সময় পদ্মা কাঁদতে লাগলো। আমার ঠিকানা দিয়ে বললাম, দিদি বলেছে আমাকে চিঠি লিখতে, তোমার যা ইচ্ছা তাই আমাকে লিখে জানিও। আবার দেখা হবে পদ্মা, আজ আমি যাই বলে বেরিয়ে পড়লাম। সমস্ত পথ চোখ যাকে অন্ধকারেও খুঁজছিল তার দেখা পেলাম রেলওয়ে স্টেশনে। লোকের ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কাছে এসে বলল, আমাকে একটা টিকিট কিনে দিতে পারবে গোসাই? সত্যি কি তবে সকলকে ছেড়ে চললে? এছাড়া তো আর উপায় নেই। কষ্ট হয় না কমললতা? এ কথা কেন জিজ্ঞাসা করো গোসাই? সবই তো জানো। কোথায় যাবে? যাব বৃন্দাবন, কিন্তু অত দূরের টিকিট চাইনি। তুমি কাছাকাছি একটা কোনো জায়গার কিনে দাও। অর্থাৎ আমার ঋণ যত কম হয় তারপরে শুধু হবে পরের কাছে ভিক্ষে, তাই তো? যতদিন না পথ শেষ হয়, এই তো। বলো, ভিক্ষে কি প্রথম শুরু হবে গোসাই? আর কি কখনো করিনি? চুপ করে রইলাম। সে আমার দিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল, বলল, দাও, বৃন্দাবনেরই টিকিট কিনে দাও। তবে চলো, একসঙ্গেই যাই। তোমারও কি ওই এক পথ নাকি গোসাই? না, এক নয়, তবুও যতটুকু এক করে নিতে পারি। গাড়ি আসলে দুজনে উঠে বসলাম। পাশের বেঞ্চে নিজের হাতে তার বিছানা করে দিলাম। কমললতা ব্যস্ত হয়ে উঠল। ও কি করছো গোসাই? করছি যা কখনো কারোর জন্যে করিনি, চিরদিন মনে থাকবে বলেই করছি। সত্যি কি মনে রাখতে চাও? সত্যিই তো মনে রাখতে চাই কমললতা, তুমি ছাড়া যা আর কেউ জানবে না। কিন্তু আমার যে অপরাধ হবে গোসাই। না, অপরাধ হবে না, তুমি স্বচ্ছন্দে বসো। কমললতা বসল, কিন্তু বড় সংকোচের সঙ্গে। গাড়ি চলতে লাগলো, কত গ্রাম, কত নগর, কত প্রান্তর পার হয়ে। অদূরে বসে সে ধীরে ধীরে তার জীবনের কত কাহিনী বলতে লাগলো। তার পথে বেরোনোর কথা, তার মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, কত তীর্থভ্রমণের গল্প, শেষে দ্বারিকাদাসের আশ্রমে, মুরারিপুর আশ্রমে আসা। আমার মনে পড়ে গেল ওই লোকটির বিদায়কালের কথাগুলো। বললাম, জানো কমললতা, বড় গোসাই তোমার কলঙ্ক বিশ্বাস করেন না। করেন না? একেবারে না। আমার আসবার সময় তার চোখে জল পড়তে লাগলো। মঠে তিনি থাকবেন না কমললতা। এমন নিষ্পাপ মধুর আশ্রমটি একেবারে ভেঙে নষ্ট হয়ে যাবে। না, যাবে না। একটা কোনো পথ ঠাকুর নিশ্চয়ই দেখিয়ে দেবেন। যদি কখনো তোমার ডাক পড়ে, ফিরে যাবে সেখানে? না গোসাই। তারা যদি অনুতপ্ত হয়ে তোমাকে ফিরে চান? তবুও না। একটু পরে ভেবে বলল, শুধু যাব তুমি যেতে বল, আর কারো কথায় না। কিন্তু কোথায় তোমার দেখা পাবো এই প্রশ্নের সে উত্তর দিল না। চুপ করে রইল। বহুক্ষণ নিঃশব্দে কাটলে ডাকলাম, কমললতা। সাড়া এলো না। চেয়ে দেখলাম সে গাড়ির এক কোণে মাথা রেখে চোখ বুজেছে। সারা দিনের শ্রান্তিতে ঘুমিয়ে পড়েছে। ভেবে তুলতে ইচ্ছে হলো না। তারপর নিজেও যে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ এক সময় কানে গেল, নতুন গোসাই। চেয়ে দেখি সে আমার গায়ে হাত দিয়ে ডাকছে। বলল, ওঠো, তোমার সাঁইথিয়ায় গাড়ি দাঁড়িয়েছে।
তাড়াতাড়ি উঠে বসলাম। পাশের কামরায় কিষান ছিল। ডেকে তুলতে সে এসে ব্যাগ নামালো। বিছানা বাঁধতে গিয়ে দেখা গেল যে 2-1খানা তার শয্যা রচনা করে দিয়েছিলাম, সে তা এর আগেই ভাঁজ করে আমার বেঞ্চের একপাশে রেখেছে। বললাম, এটুকুও তুমি ফিরিয়ে দিলে? নিলে না? কতবার ওঠানামা করতে হবে, এ বোঝা বইবে কে? দ্বিতীয় বস্ত্রটিও তো সঙ্গে আনোনি, সেও কি বোঝা? দেব 2-1টা বার করে? বেশ, যা হোক তুমি। তোমার কাপড় ভিখিরির গায়ে মানাবে কেন? কাপড় মানাবে না, কিন্তু ভিখারিনীকেও খেতে হয়। পৌঁছতে আরো 2 দিন লাগবে। গাড়িতে খাবে কি? যে খাবারগুলো আমার সঙ্গে আছে তাও কি ফেলে দিয়ে যাব? তুমি ছোবে না? ইস, রাগ দেখো। হবো ছোবো গো ছোবো, থাকো সব। তুমি চলে গেলে পেট ভরে গিলব। সময় শেষ হচ্ছে। আমার নাম্বার মুখে বলল, একটু দাঁড়াও তো গোসাই, কেউ নেই। আজ লুকিয়ে তোমায় একটা প্রণাম করিনি। এই বলে হেঁট হয়ে আজ সে আমার পায়ের ধুলো নিল। প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালাম। গাড়ি তখনও পেরোয়নি। নিচে ও ওপরে অন্ধকার স্তরে একটা ভাগাভাগি হওয়া শুরু হয়েছে। আকাশের এক প্রান্তে কৃষ্ণা ত্রয়োদশীর ক্ষীণ শীর্ণ চাঁদ, অপর প্রান্তে উষার আগমনী। সেদিনের কথা মনে পড়ল, যেদিন ঠাকুরের ফুল তুলতে এমনই সময়ে তার সাথী হয়েছিলাম। আর আজ বাঁশি বাজিয়ে সবুজ আলোর লণ্ঠন নেড়ে গার্ড সাহেব যাত্রার সংকেত করল। কমললতা জানলা দিয়ে হাত বাড়িয়ে এই প্রথম আমার হাত ধরল। কণ্ঠে কি যে মিনতির সুর, তা বোঝাবো কি করে। বলল, তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ একটা কথা রাখবে গোসাই? হ্যাঁ, রাখবো বলে চেয়ে রইলাম। বলতে তার এক মুহূর্ত বাঁধল, তারপর বলল, আমি জানি আমি তোমার কত আদরের। আজ বিশ্বাস করে আমাকে তুমি তার পাদপদ্মে শোপে নিশ্চিন্ত হও, নির্ভয় হও। আমার জন্যে ভেবে ভেবে আর তুমি মন খারাপ করো না গোসাই, এই তোমার কাছে আমার প্রার্থনা। গাড়ি ছেড়ে দিল। তার সেই হাতটা হাতের মধ্যে নিয়ে কয়েক পদ অগ্রসর হয়ে বললাম, তোমাকে তাকিয়ে দিলাম কমললতা। তিনি তোমার ভার নিন। তোমার পথ, তোমার সাধনা নিরাপদ হোক। আমার বলে আর তোমাকে আমি অসম্মান করব না। হাত ছেড়ে দিলাম। গাড়ি দূর থেকে দূরে চলল। গবাক্ষ পথে তার আনত মুখের পরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার এসে পড়ে আবার সমস্ত অন্ধকারে মেলালো। শুধু মনে হলো হাত তুলে সে যেন আমাকে শেষ নমস্কার জানালো। শেষ হলো আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত ও কমললতা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।